হ্যালো বন্ধুরা, আমরা আজকে টাইপ টু দ্রাব্যতা ও দ্রাব্যতা গুণফল নির্ণয় টাইপের ম্যাথগুলো করব বা দ্রাব্যতা গুণফলটা কি সেটা সম্পর্কে একটু জানবো। তো তোমাদেরকে দেখো, প্রথমে আমি বলে নিচ্ছি যে দ্রাব্যতা কিন্তু আমরা পড়ে আসছি যে সম্পৃক্ত দ্রবণে আয়নগুলোর ঘনমাত্রা বা কোনো একটা সম্পৃক্ত দ্রবণের যে দ্রব্যের যে ঘনমাত্রাটা সেটা হলো কি আমাদের দ্রাব্যতা। তাহলে এবার দেখো, তাহলে দ্রাব্যতা গুণফল মানে কি? একটা সম্পৃক্ত দ্রবণের মধ্যে যে দ্রব্যগুলো থাকবে এই দ্রব্যের আয়নগুলোর ঘনমাত্রার গুণফলই হলো আমাদের কি দ্রাব্যতা গুণফল। তবে এখানে একটা জিনিস যেটা আমাদের জানতে হবে সেটা হলো দ্রাব্যতা সকল দ্রব্যের ক্ষেত্রেই হতে পারে, বাট দ্রাব্যতা গুণফল শুধুমাত্র স্বল্প আয়নিত বা স্বল্প দ্রবীভূত তড়িৎ বিশ্লেষ্য পদার্থগুলোর ক্ষেত্রে দ্রাব্যতা গুণফল আসবে। যেমন ধরো সিলভার ক্লোরাইড। সিলভার ক্লোরাইড একটা কি স্বল্প দ্রবণীয় তড়িৎ বিশ্লেষ্য বা মৃদু তড়িৎ বিশ্লেষ্য। এটাকে যদি আমরা পানিতে দ্রবীভূত করে এটা আংশিক বিজিত হবে, অর্থাৎ সিলভার প্লাস যোগ ক্লোরিন মাইনাস। তাহলে এটা কিন্তু সামান্য একটি সিলভার ক্লোরাইড পানিতে দ্রবীভূত হবে। কিন্তু দেখো, যদি আমি সোডিয়াম ক্লোরাইড দেই তাহলে এ কিন্তু পুরোপুরি বিজিত হয়ে যাবে, অর্থাৎ সোডিয়াম প্লাস যোগ ক্লোরিন মাইনাস। এখানে সোডিয়াম সোডিয়াম ক্লোরাইড অবশিষ্ট থাকবে না, সবগুলোই আয়নিত হয়ে যাবে। কিন্তু দেখো, আমাদের দ্রাব্যতা গুণফল করতে গেলে আমাদের যে জিনিসটা লাগবে সেটা হলো যে স্বল্প দ্রবণীয়, অর্থাৎ এখান থেকে সামান্য কিছু পরিমাণ সিলভার আর ক্লোরিন উৎপন্ন হবে, অর্থাৎ এখানে একটা কি সাম্যাবস্থা তৈরি হবে। আর সাম্যাবস্থা তৈরি হলে এখানে দেখো আমরা ভরক্রিয়া সূত্রটা ইনপুট করতে পারি। ভরক্রিয়া সূত্র হিসেবে দেখো সাম্য ধ্রুবক একটা আছে আমাদের, সেটা হচ্ছে কে ইকুয়াল টু সিলভার আয়নের ঘনমাত্রা গুণন ক্লোরাইড আয়নের ঘনমাত্রা ভাগ হলো সিলভার ক্লোরাইড ঘনমাত্রা। এখন দেখো, এই যে সিলভার ক্লোরাইডের এটা কিন্তু আসলে একটা কঠিন পদার্থ, আর এই সিলভার ক্লোরাইড গুলোর ঘনমাত্রা ফিক্স থাকে। এই জন্য আমরা এই সিলভার ক্লোরাইডকে 1 দ্বারা প্রতিস্থাপিত করতে পারি। এটা কনস্ট্যান্ট থাকে বলে আমরা এটাকে 1 লিখতে পারি। অর্থাৎ আমরা তখন লিখবো কে এসপি দিলাম সরাসরি, অর্থাৎ কেএসপি ইজ ইকুয়াল টু সিলভার আয়নের ঘনমাত্রা গুণন ক্লোরাইড আয়নের ঘনমাত্রা। তাহলে দেখো বন্ধুরা, যে এই যে সিলভার ক্লোরাইড, এই সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা হলো, যদি আমাদের এস হয় তাহলে এখান থেকে যতটুকু পরিমাণ বেজ হবে সিলভার আয়নের দ্রাব্যতা এস হবে, এই ক্লোরাইড আয়নের দ্রাব্যতা এস হবে। অর্থাৎ ঘনমাত্রাটা, এটা সম্পৃক্ত দ্রবণের যে ঘনমাত্রা আছে ঘনমাত্রা থেকে আমরা কি পাইলাম, এই ঘনমাত্রাটা মূলত দ্রাব্যতা, আর এই আয়নগুলোর ঘনমাত্রার গুণফলই হলো আমাদের দ্রাব্যতা গুণফল। তাহলে এটাই ছিল আমাদের দ্রাব্যতা গুণফল। এবার দেখো, এই দ্রাব্যতা গুণফলগুলো আমরা কিভাবে করতে পারি সেটা হলো, ধরো আমরা সিলভার ক্লোরাইড দিয়ে বুঝি আরেকবার। সিলভার ক্লোরাইড, তাহলে সিলভার আয়ন যোগ ক্লোরাইড আয়ন। এখানে দেখো, এই সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা যদি আমি এস দিই, অর্থাৎ ঘনমাত্রা পানিতে যতটুকু দ্রবীভূত হবে সিলভার ক্লোরাইড, এই দ্রাব্যতা বা ঘনমাত্রা যদি আমাদের এস হয় দ্রবীভূতের পরিমাণ, তাহলে এই সিলভার আয়নের ঘনমাত্রা কত হবে এস, এই ক্লোরাইড আয়নের ঘনমাত্রা কি হবে এস। আমরা ধরে নিলাম এটা দ্রাব্যতা। তাহলে সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা পানিতে যতটুকু দ্রবীভূত হবে সেটা দ্রাব্যতা যদি এস হয়, তাহলে সিলভার আয়নেরও দ্রাব্যতা এস হবে, ক্লোরাইড আয়নের দ্রাব্যতা এস হবে। তাহলে আমরা কেএসপি ইকুয়াল টু কি লিখবো? কেএসপি ইকুয়াল টু লিখবো যে সিলভার আয়নের ঘনমাত্রা গুণন ক্লোরাইড আয়নের ঘনমাত্রা। তাহলে এই সিলভার আয়নের ঘনমাত্রা বা দ্রাব্যতা কত এস, গুণন এই ক্লোরাইড আয়নের দ্রাব্যতা কত এস, তাহলে এস এস স্কয়ার। তাহলে দেখো, সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা গুণফল হলো আমাদের কত, কেএসপি ইকুয়াল টু এস স্কয়ার। অর্থাৎ আমাদের যদি দেখো, এবার দ্রাব্যতা যদি দেওয়া থাকে তাহলে আমরা এই দ্রাব্যতাকে স্কয়ার করলে আমরা মূলত সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা গুণফল পেয়ে যাব। তাহলে দেখো, এইভাবে আমাদের বিভিন্ন যৌগের দ্রাব্যতা গুণফল বের করতে হবে। এবার ধরো আমরা একটু কঠিনে যাই, সেটা হলো যদি আমার থাকে ক্যালসিয়াম, দেখো লেড যদি থাকে, লেড আয়োডাইড যদি দিই আমি, তাহলে কি হবে এটা, এটা হবে Pb2+ যোগ 2 আয়োডাইড মাইনাস। তাহলে দেখো, এই লেড আয়োডাইডের যদি দ্রাব্যতা এস হয় তাহলে আমাদের লেডের দ্রাব্যতা কত হবে এস। এবার দেখো, আয়োডিন আছে কয়টা, এখানে দুইটা আয়োডিন আয়ন আছে, তো এটার দ্রাব্যতা কত হবে টুয়াইস এস। ঠিক আছে। এবার দেখো, যখন আমরা এটা কেএসপি নির্ণয় করতে যাব, এই কেএসপি নির্ণয় করতে গেলে আমাদের প্রথমে লেডটা তো ঠিকই থাকবে, লেডের জন্য একটা এস দিব আমি, ঠিক আছে। কিন্তু যখন আমি 2 আয়োডাইড থাকবে আমার এখানে, অর্থাৎ এখানে 2 এস কেন সেটা বুঝতে পারতেছো যে একটা আয়োডিনের জন্য দ্রাব্যতা দিয়ে এস হয়, তার দুইটা আয়োডিন আছে, তার মানে দ্রাব্যতা টুয়াইস এস। সুতরাং আমরা এটার মান বসে দেব টুয়াইস এস, আর থাকবে স্কয়ার। অর্থাৎ দেখো, এটা ছিল মূলত এরকম, KSP = লেড 2+ এর ঘনমাত্রা গুণন
আয়োডিনের ঘনমাত্রা। কিন্তু দেখো যে যখন ঘনমাত্রা আকারে প্রকাশ করো তখন আমাদের এই সহগটা পাওয়ার হয়ে যাবে, অর্থাৎ এই যে পাওয়ার হয়ে গেল, ঠিক আছে। আর এই আয়োডিনের দ্রাব্যতা কত হবে এখানে, টোয়াইস এস। তাহলে আমাদের পেয়ে গেলাম আমরা কত, এস, অর্থাৎ এখানে 4s কিউব, অর্থাৎ এই লেড আয়োডাইডের দ্রাব্যতা গুণফল হলো আমাদের 4s কিউব, ঠিক আছে। এরপরে দেখো যদি আমরা আরেকটা করি, এখানে অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড ধরো AlCl3, এটার যদি আমরা দ্রাব্যতা বের করতে চাই, দ্রাব্যতা গুণফল, তাহলে Al3+ যোগ 3Cl মাইনাস। এখানে এটার অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইডের যদি দ্রাব্যতা আমাদের S হয়, তাহলে অ্যালুমিনিয়াম আয়নের কত হবে, S হবে। আর 3 ক্লোরাইড আয়ন আছে, তার মানে এখানে দ্রাব্যতা কত হবে আমাদের 3s। এবার যখন আমরা KSP নির্ণয় করতে যাব, KSP হবে অ্যালুমিনিয়ামের ঘনমাত্রা গুণন ক্লোরাইড আয়নের ঘনমাত্রা টু দি পাওয়ার কিউব। কারণ কি বলছি, যে সহগ যা থাকবে সেটা কি পাওয়ার হয়ে যাবে, আর এই ক্লোরাইড আয়নের ঘনমাত্রাটা হলো আমাদের, বা দ্রাব্যতা হলো কত, থ্রাইসিস। সুতরাং আমরা এবার মান বসাই দেব s গুণন 3s কিউব, তার মানে আসবে আমাদের 27s টু দি পাওয়ার 4। দেখো তোমাদের যেটা এখানে ভুল হওয়ার সম্ভাবনা বেশি, তোমরা এই যে 3s কিউব, এখানে তোমরা অনেকেই ভুল করো, কিউব দাও না, শুধু 3s করো। আবার অনেকে দেখা গেল যে এখানে 3 দাও না, শুধুমাত্র কিউব করো, তাহলে হবে না। অর্থাৎ আমাদের সহগ দিতে থাকবে, দ্রাব্যতা গুণফল নির্ণয় করার সময় দ্রাব্যতার সাথে সহগটাও দিতে হবে, সাথে কি আমাদের কিউব করতে হবে, তবে মাত্র কি আমরা দ্রাব্যতা গুণফল বের করতে পারবো। আচ্ছা, এবার দেখো তার অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড আমরা বের করে ফেলছি। এবার যদি আমরা একটু ভিন্ন টাইপের দেখি, দেখো এখানে একটা ভিন্ন ধরনের একটা ব্যতিক্রম আমি দেখাই। Hg2 ধরো I2 আছে এরকম, তো এইখানে দেখো এটা বের করতে গেলে একটু আমাদের Ag2 2+ যোগ 2I মাইনাস, এখানে দেখো এই যে মার্কারটা কি হবে, আমাদের 2 আকারেই থাকবে, কিন্তু এটা ক্লাস আকারে থাকবে, অর্থাৎ এখানে কিন্তু আলাদা হবে না। আমরা এখানে 2Ag2+ দিতে পারবো না, মাইনাস প্লাস দিতে পারবো না। আমাদের এখানে যে Ag2 আছে, এটা একটা পরমাণু বা অণু আকারে ধরতে হবে, আমাদের একটা পরমাণু বাট ক্লাস আকারে ধরতে হবে 2+ দিয়ে। তার মানে দেখো এখানে যদি আমাদের দ্রাব্যতা S হয়, এটারও দ্রাব্যতা S হবে, এটার হবে টোয়াইসিস। কিন্তু দেখো আমরা যদি এটা করে ফেলতাম কি, এখানে 2 দিলে কিন্তু আমাদের টোয়াইসিস হয়ে যেত, কিন্তু এটা 2 আকারে থাকে না, ঠিক আছে। দুইটা পরমাণু একটা অণু আকারে থাকবে, একটা আয়ন আকারে থাকবে এখানে, সুতরাং আমরা এর জন্য এটাকে S দেব শুধু। তার মানে দেখো এটা KSP নির্ণয় করতে গেলে আমাদের নির্ণয় করতে হবে S গুণন টোয়াইস S স্কয়ার, তার মানে মান বের হবে আমাদের S গুণন 4s s স্কয়ার, তার মানে 4s কিউব। তা দেখো এই যে মার্কিউরিক আয়োডাইডের ক্ষেত্রে আমাদের 4s কিউব, তোমরা এটা মনে রাখবে, এটা ব্যতিক্রম। এটার ক্ষেত্রে সেম জিনিস, বা Ag2Cl2 থাকলে এটাও ক্ষেত্রে কিন্তু আমাদের 4s কিউব হতো। সুতরাং এই ব্যতিক্রমটা তোমরা একটু মনে রাখবা। এবার দেখো আমরা যদি এই দ্রাব্যতা গুণফলের একক নির্ণয় করতে চাই, তাহলে কিভাবে করব, দেখো মনে রাখো দ্রাব্যতার ক্ষেত্রে আমি তোমাদের বলছিলাম, যদি আমি গ্রাম এককে পড়িয়েছি, তাহলে এর কিন্তু আরো এক আছে মোল পার লিটার। আমি তোমাদের বলছিলাম যে 1 লিটার দ্রবণে যত মোল দ্রব্য দ্রবীভূত থাকে তার দ্রাব্যতা হলো তত। সুতরাং দেখো যদি আমরা 1 লিটার ধরি, তার মানে আমাদের একক আসতেছে কি, মোল পার লিটার। তার মানে কি 1 লিটারে যত মোল দ্রব্য দ্রবীভূত আছে, তার মানে কি আসে আমাদের মোল পার লিটার। এখন দেখো এই মোল পার লিটারকে দ্রাব্যতা গুণফলের ক্ষেত্রে আমাদের S এর উপর যত পাওয়ার থাকবে, এই মোল পার লিটার অর্থাৎ দ্রাব্যতার একক এর উপর পাওয়ার তত থাকবে। যেমন দেখো যদি আমাদের AlCl3 হতো, আমরা যদি এর দ্রাব্যতা গুণফল গুণফল দেখে দেখে কিন্তু আমাদের শাসক করতে হবে যে দ্রাব্যতা গুণফল কত, তার মানে কি এটা হবে 27s⁴। তাহলে এর দ্রাব্যতা গুণফল যদি এটা হয়, তাহলে এর দ্রাব্যতা গুণফলের একক কি হবে আমাদের, মোল পার লিটার টু দি পাওয়ার 4। সুতরাং আসলো মোল টু দি পাওয়ার 4 পার লিটার টু দি পাওয়ার 4 এরকম। সুতরাং আমরা এইভাবে দ্রাব্যতা গুণফলের একক নির্ণয় করতে পারবো। তোমাদের মাথায় রাখতে হবে মোল পার লিটারে হলে তবে মাত্র কি থাকবে, আমাদের দ্রাব্যতা গুণফলের একক থাকবে। কিন্তু যদি আমাদের গ্রাম একক হয়, তাহলে কিন্তু মোল পার দ্রাব্যতা গুণফলেরও কোনো একক থাকবে না। আচ্ছা, এরপর দেখো তাহলে তোমাদের এখান থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে। এখানে প্রশ্ন আসতে পারে তোমার যে ধরো A2B3, এটা যদি একটা যৌগ হয়, এর দ্রাব্যতা গুণফল কত, নিচে বিভিন্ন ধরনের 4টা অপশন দেওয়া থাকবে, তোমরা যে কোনো একটা অপশন লাগাতে হবে। তাহলে এটা কত হবে আমাদের, দেখো টোয়াইস এস, সরাসরি আমরা করে দেব টোয়াইস এস স্কয়ার, আর এটা কত হবে 3s কিউব গুণন, তার মানে দেখো 4s স্কয়ার গুণন 27s টু দি পাওয়ার কিউব, তার মানে কত
কত হয় 4 7 8 8 হাতে ধরো 10 108 108 কত 5 আসতেছে। ঠিক আছে, সুতরাং আমাদের এটার দ্রাব্যতার গুণফল কিন্তু আমাদের এটা বের হয়ে গেল। তাহলে এইভাবে আমরা সুন্দর মতো দ্রাব্যতা গুণফল রিলেটেড ম্যাথগুলো করে ফেলবো। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো বন্ধুরা। আর কি ধরনের কোশ্চেন আসে তোমাদের বলেছি। তাহলে আমাদের টাইপ কোন দেখো এখন এখানে যদি আমাদের দ্রাব্যতা দেওয়া থাকে, আমি দ্রাব্যতা গুণফল বের করতে পারবো না, তোমরা অবশ্যই পারবে। যেমন দেখো আমি যদি একটা অঙ্ক করি এখানে, যে যদি বলি যে তোমাদের যে অ্যালুমিনিয়াম AlCl3 এর দ্রাব্যতা 0.01 মোল পার লিটার হলে দ্রাব্যতা গুণফল কত? দ্রাব্যতা গুণফল কত? তাহলে এটা যদি এটা হয় তাহলে আমরা কি করব, এটা দ্রাব্যতা গুণফল সরাসরি বসাই দেব আমরা। KSP আমরা জানি এটা 27 s⁴। সুতরাং 27 s এর জায়গায় মান বসাই দেব 0.01, ক্যালকুলেশন করলে আমাদের মানটুকু বের হয়ে যাবে। তাহলে এটা গেল কি আমাদের দ্রাব্যতা। এখন বন্ধুরা দেখো, যদি দ্রাব্যতা গুণফল দেওয়া থাকে দ্রাব্যতা বের করতে বলতে পারে, পারবে না তোমরা? অবশ্যই পারবা। আবার দেখো এখানে বলতে পারে যে অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইডের দ্রাব্যতা যদি এত হয় তাহলে তোমার এর দ্রাব্যতা কত, ক্লোরাইড আয়নের দ্রাব্যতা কত? তাহলে ক্লোরাইডের দ্রাব্যতা কত হবে? এখানে ক্লোরাইডের দ্রাব্যতা হবে আমাদের 3 গুণন সরাসরি আমরা এর মানটা বসাই দেব 0.01, তাহলে কিন্তু আমরা এটা দ্রাব্যতা বের হয়ে যাবে। সুতরাং আমরা এইভাবে এই কোশ্চেনগুলো সলভ করব। ধন্যবাদ সবাই।